পিডিএফ আমি ওই পাঠিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে একটু কাইন্ডলি দেখে নিবেন, আর আপনাকে স্পেশালি আমি এটা একটু পাঠিয়ে দিব। আচ্ছা, আর আপনি হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপটা একটু নক দিয়ে, এটাতে আমি পিডিএফ, আর একটা পিডিএফ রয়েছে যেটা ভার্ব কনজুগেশন অফ ভার্ব ফর্ম, এটা আপনাকে দেওয়া হয়নি, এটা আজকে আমি ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ, সবই আছে বইয়ের ভিতরে, এভরিথিং আপনি পাবেন। আমি যা যা পড়াচ্ছি ওই বইটা যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন, আপনি নিজে নিজেই কথা বলতে পারবেন। ওখানে স্যারের মুখের যে কথাগুলো, স্যারের নিজের যে মানে মনের যে অনুভূতি, সব ওখানে ব্যক্ত করা রয়েছে। এবং দেখবেন এই জায়গাটা আমি একটু আজকে দেখাই আপনাকে, যে টেন্স রিলেটেড আমাদের যে ট্রান্সলেশন শিটটা রয়েছে, আমরা এটা ট্রান্সলেশন গুলো এখান থেকে দেখতে পারবো, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। এটা না, আমি একটা দেখাই, প্রেজেন্টেশন, স্পোকেন ইংলিশ ফাইল, কনভারসেশন ক্লাস 2। আচ্ছা, আমরা আজকে প্রেজেন্টেশন থেকেই শুরু করি, যে প্রেজেন্টেশন আমরা কিভাবে দিব, বা আমরা একজন হঠাৎ করে কেউ যদি আমাদেরকে বলে যে আপনি ইংরেজিতে এই বিষয়টার উপর একটু কথা বলেন, একটু বক্তব্য রাখেন, তখন আমরা কিভাবে হঠাৎ করে তাৎক্ষণিকভাবে একটা মানুষের সামনে বা একটা অনুষ্ঠানে, যে কোনো জায়গায় কনফারেন্সে আমরা বক্তব্য দিতে পারবো, সেই জায়গাটা আমরা এখন একটু দেখে নিব, যে হাউ ক্যান উই স্টার্ট আ প্রেজেন্টেশন, কিভাবে একটা প্রেজেন্টেশন আমরা শুরু করতে পারি। দেখেন, এখানে প্রথমে আমরা এইভাবে কথা বলতে পারি, গুড আফটারনুন এভরিওয়ান। পেজটা কি দেখা যাচ্ছে? এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। যদি সেই সময়টি হয়ে যায় বিকেল বেলা বা সন্ধ্যার দিকে, তখন আমরা বলবো গুড আফটারনুন এভরিওয়ান। আমার সামনে উপবিষ্ট সবাইকে গুড আফটারনুন, এর আগে বলতে হবে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। দিস ইজ, এখানে নামটা বলতে হবে, দিস ইজ তাহমিনা ইয়াসমিন, বা এখানে আপনার যে নাম সেটা বলতে হবে। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার, ব্রাদার অর নেম, for giving me such chance to say a few words about the selected topic in front of you. টুডেস টপিক ইজ, এখানে টপিকের নামটা বলতে হবে, আমি কোন বিষয়ের উপর কথা বলতে চাই। তারপর বলতে হবে ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, প্রিয় দর্শক বৃন্দ। এরপরে আপনি আপনার নিজের মতো করে, যদি সেই বিষয়টা হয়ে থাকে রোড অ্যাক্সিডেন্টের উপরে, তো রোড অ্যাক্সিডেন্টের উপরে কথা বলতে হবে। যদি সেই বিষয়টি হয়ে থাকে ট্রাফিক জ্যামের উপরে, করোনা প্যান্ডামিক, যে টপিক থাকবে সেই টপিকের উপরে আমরা কথা বলবো। তো এখানে কি করব, আমরা এই কয়েকটা সেন্টেন্স একটু মুখস্থর মতো করে ফেলবো। তারপর দেখেন স্টার্টিং সিস্টেম 2 তে আমরা কি বলতে পারি। স্টার্টিং সিস্টেম 2 তে আমরা বলতে পারি, ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং। ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই বা দিচ্ছি, ফর ইনভাইটিং মি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ফর প্লাস আইএনজি, ফর প্লাস ভার্বের পর আইএনজি, ফর ইনভাইটিং মি। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল, আশা করি আপনি পরিপূর্ণভাবে সুস্থ রয়েছেন, ফিজিক্যালি, শারীরিকভাবে, অ্যান্ড মেন্টালি, এবং মানসিকভাবে। ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনি সুস্থ রয়েছেন, এটা ওই মডারেটর স্যারকে ধন্যবাদ জানানো হচ্ছে। আই অ্যাম ড্যাশ, এখানে নামটা বলতে হবে, এখানে যার যার জায়গায় নাম বসাতে হবে। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনাদের সঙ্গে থাকতে পেরে বা আপনার সঙ্গে থাকতে পেরে আমি খুব আনন্দ অনুভব করছি। নাও, এখন, আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক, আজ আমি এই নির্দিষ্ট টপিকের উপরে কথা বলতে যাচ্ছি। দ্য টপিকস নেম ইজ ড্যাশ, এখানে টপিকটা কি, ওই যে আপনার আলোচ্য বিষয়টা কি, ওইটার নাম লিখতে হবে। তারপর কি, ডিয়ার ফ্রেন্ডস, এটা বলে কিন্তু দেখেন এখানে ড্যাশ দেওয়া রয়েছে বড় করে, অর্থাৎ ডিয়ার ফ্রেন্ডস বলে এখান থেকে শুরু করতে হয়। স্টার্টিং সিস্টেম 3ও রয়েছে, অর্থাৎ এখানে আমি ইংলিশ একটা লিটারেচার, তো কথাগুলো বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে বলা যায়, তো এখানে আমি কয়েকটা বিষয় তুলে ধরেছি। ইন দ্য ভেরি বিগিনিং, মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মডারেটর স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, এটা দুপুরবেলা হয় গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে কোনো একটা আপনি ব্যবহার করবেন যে টাইমটাতে আপনি দাঁড়িয়ে কথা বলছেন। মাই নেম ইজ ড্যাশ, এখানে নেমটা ব্যবহার করতে হবে। অলমোস্ট অল অফ দ্য স্পিকার্স হ্যাজ অলরেডি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক, নির্দিষ্ট টপিকে আমার যে পূর্ববর্তী বক্তারা রয়েছেন তারা তাদের কথাগুলো বলে গিয়েছেন। নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়াস অন দ্য টপিক, মাই ফ্রেন্ডস, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার টপিকের উপরে কথা বলতে যাচ্ছি, প্রিয় বন্ধুগণ আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন এই যে তিনটা সিস্টেম আমি দেখালাম, এই সিস্টেমের যে কথাগুলা এইগুলো বলে তারপর বডি, অর্থাৎ মূল বক্তব্যের যে বডিটা, এটা আপনি শুরু করতে পারবেন। মূল বক্তব্যের উপরে যে বিষয়গুলো থাকবে এটা শুরু করা যাবে। তারপর দেখতে হবে ফিনিশিংটা আমরা কিভাবে বলবো। আমার কথাটা বলা হয়ে গেল, এবার আমরা ফিনিশিংটা কেমনে নামাবো সেই বিষয়টা একটু দেখবো। আমার কথা বলা শেষে আমরা তো একটা হঠাৎ করে শেষ নামানো যায় না, কারোর সঙ্গে কথা বলতে গেলে শেষেও আমরা আবার সালাম দিই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে, এই কথাগুলো বলেই কিন্তু আমরা শুরু করি। তো সেই শুরু এর জায়গাটা আমরা দেখবো, দেখেছি, এবং শেষের জায়গাটা আমরা কিভাবে শেষ নামাতে পারি সেই জায়গাটা একটু দেখবো।
যে আমরা এই কথাগুলো বলে আমাদের যে বক্তব্যটা সেটা শেষ নামাবো। কথাগুলো কি? দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আমার তরফ থেকে এতটুকুই ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, আমি যে কথাগুলো বললাম আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য এগুলো অনেক উপকারে আসবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, পরবর্তীতে এমন মজাদার কোনো টপিক নিয়ে আবার আমরা হাজির হব। স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখছেন কত সুন্দরভাবে কথাগুলো সাজিয়ে, এগুলো কিন্তু আপনি 2-3 বার পড়বেন, 2 বার পড়বেন, দেখবেন আপনার এটা মুখস্থ হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় অথবা কোনো, আমি যদি আপনাকে আজকে বলি যে প্রেজেন্টেশন দিতে হবে, এখানে দেখেন অনেকগুলা প্রেজেন্টেশন দেওয়া আছে। আজকে আমাদের এই প্রেজেন্টেশন গুলোর উপর আমরা কথা বলবো। প্রেজেন্টেশনটা কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড প্রেজেন্ট, এটা আমি দেখাবো। তো এটা প্রেজেন্টেশনটা, ফিনিশিংটা আমরা এইভাবে নামাবো। এরপর লাস্টে আরেকটা সিস্টেম দেখেন এভাবে থাকতে পারে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন এইটা আমি যদি আজকে ইনস্ট্যান্টলি বলি, যেখানে লিখে রেখেছি রোড অ্যাক্সিডেন্টের উপরে কথা বলতে হবে, তো এটা মনে হয় আমাদের সম্ভব। কিভাবে সম্ভব? আমরা প্রথমেই যে বিষয়গুলো দেখিয়েছি যে কিভাবে শুরু করব, এই শুরুটা আপনি করবেন। এখানে এটা বলতে হবে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে আপনার নামটা বলবেন। এইগুলো আপনি আজকেই দেখে দেখে এখন বলবেন। বলার পরে বলতে হবে যে রোড অ্যাক্সিডেন্ট ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। বাংলাদেশে কিন্তু এখন আপনি জানেন প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হয়। টিভিতে, পেপার, পত্রিকা, বিভিন্ন জায়গায়, ফেসবুকে আমরা এই সংবাদগুলা কিন্তু দেখে থাকি। এবং এই রোড অ্যাক্সিডেন্টটা এত পরিমাণে বেড়ে গেছে, এটা এখন আমাদের একটা অন্যতম আতঙ্কের কারণ। ইন আওয়ার কান্ট্রি ইটস আ প্যানিক, এটা একটা আতঙ্ক। ড্রাইভার্স আর নট এডুকেটেড অর কোয়ালিফাইড, অর্থাৎ আমাদের দেশে যে চালকরা রয়েছে, ভেহিকলস আর, এখানে বলতে হবে যে যানবাহন গুলো ত্রুটিপূর্ণ। দেখেন প্রথমে একটা বিষয় কি, কথা বলতে গেলে কিন্তু আমাকে আগে বিষয়টা সাজাতে হবে। কিসে সাজাতে হবে? বাংলায় সাজাতে হবে। বাংলায় যখন আপনি সাজাতে পারবেন, এই সাজাতে গেলে আগে টেন্সটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আগে আমাকে টেন্স খেয়াল করতে হবে। টেন্সটা কেমন? টেন্সটা তো আমি দেখিয়েছি যে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এইটার গঠন প্রণালী কেমন, প্রেজেন্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটার গঠন প্রণালী কেমন। এই জায়গাটা দেখেন, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, আমাদের স্যারের যে বইটা আপনি নিয়ে যাচ্ছে আপনার হাজব্যান্ড, দেখবেন ওই বইতে এখানে রয়েছে চ্যাপ্টার 9-এ প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1। আমরা জানি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এবং উপরের আলোচনা থেকে দেখেছি যে টেন্স প্রধানত 3 প্রকার। টেন্স প্রধানত কয় প্রকার বলেন তো? 3 প্রকার। দেখেন প্রেজেন্ট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট, ফিউচার। আমরা প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করব। প্রতিটি টেন্সকে 4 ভাগে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু এই 4টা ভাগে ভাগ করব। তো এই প্রেজেন্ট 12 টেন্স, রকমের পাই। হ্যাঁ 12 রকমের টেন্স। তো আমরা যখন কথা বলবো স্পোকেন ইংলিশে, কিন্তু এই 12টা টেন্স আমাদের প্রয়োজন হয় না। কারণ কি দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাতে কিন্তু আমরা কথা বলার জন্য ব্যবহার করি স্পোকেন ইংলিশে, কথা বলার জন্য। কিন্তু প্রেজেন্ট পারফেক্টটাও ব্যবহার করি। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর একটা বাংলা বাক্য বলি, যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছি। এই বাক্যগুলা কিন্তু লাগে না বললে ভুল হবে, লাগে কিন্তু খুবই কম। তো আমাদের যেটা বেশি লাগে না, এটা আমরা শিখে তো আমাদের ব্রেনে বার্ডেন, বোঝা তৈরি করব না। অর্থাৎ আমরা মাত্র 7টি টেন্স খুব ভালো করে শিখলে আমরা এই জায়গাটা কভার করতে পারবো। কয়টা টেন্স আমরা একটু শিখবো? 7টি টেন্স। সেই 7টি টেন্স কি কি আমরা একটু দেখি। যেমন দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই যে এখানে বলা হচ্ছে, দেখেন আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজি কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলো কিন্তু প্রয়োজন হয় না। এই 12 প্রকার টেন্স সবগুলো আমাদের প্রয়োজন হয় না। তো আমরা কি করব, যখন এই 12 প্রকার টেন্সের আমাদের প্রয়োজন না হবে, আমাদের কি কি প্রয়োজন হয়? এই জায়গাটা, প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল, ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। অর্থাৎ কি বলেছি, প্রত্যেকটা টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এই 3 2 6, অর্থাৎ প্রত্যেকটা টেন্স থেকে 2টা করে নিয়েছি। প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস নিয়েছি, ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। এছাড়া প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্সটাও অনেক ইউজ হ্যাঁ এখানেও সেটা আমি লিখে দিয়েছি। দেখেন এই জায়গাটা, এই যে এছাড়াও প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস গুলোর ব্যবহার হয়ে থাকে। আর এই যে দেখেন পারফেক্ট টেন্সের ভিতরে, এই যে এই জায়গাটা দেখেন, এখানে আমি একটু মার্ক করি। এই যে এছাড়া পারফেক্ট টেন্সের ভিতরে, কোন টেন্স বললাম? পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সের ভিতরে আপনি যেটা বলেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি পরিলক্ষিত হয়।
কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খাইয়াছি, আমি স্কুলে গিয়াছি, সে একটা শার্ট কিনিয়াছে, সে একটা কবিতা লিখিয়াছে, আমরা মাছ ধরিয়াছি, আমরা ঘুড়ি উড়াইয়াছি, অর্থাৎ ইয়াসি ইয়াসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই মাত্র কার্যটি শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশন এ পাস্ট এবং ফিউচার এবং পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গুলোর ব্যবহার বেশি পরিলক্ষিত হয় না। কোনটা? পাস্ট পারফেক্ট টেন্স। যেমন এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই বড় বড় বাক্য এগুলো কিন্তু পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বেশি কাজে লাগাবো না। আমাদেরকে বেশি কাজে লাগবে হচ্ছে প্রত্যেকটা টেন্সের প্রথম দুইটা। প্রেজেন্ট টেন্সের প্রথম দুইটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এবং শেষে আরেকটি বেশি লাগবে, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদের কথা বলার ক্ষেত্রে টেন্স গুলার বেশি ব্যবহার হয়। দেখেন এই টেন্সের এই যে এখানে এই জায়গাটা আমরা একটু পড়ে ফেলি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলা হয়েছে। কি বলা হচ্ছে? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। সিম্পল টেন্স বা সিম্পল ইনডেফিনিট। আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার। এই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার এটাকে আবার কিন্তু বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট। এই ইনডেফিনিটটাই কিন্তু সিম্পল টেন্স বলা হয়, এটা একটু মনে রাখতে হবে। সিম্পল টেন্স বলা হয়। দেখেন পাস্ট সিম্পল টেন্সটা কি আছে এটা একটু পড়ে ফেলেন তো। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, হুম তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। হুম চিনিবার উপায় বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। হুম গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। হ্যাঁ। তো ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম। অবশ্যই এই ভার্বের পাস্ট ফর্মের জন্য, পিকচার। হ্যাঁ দেখেন এই জায়গাটা আমরা একটু মুখস্থ করে আসবো, যে এই যে আমরা যদি এটা ভালোভাবে একটু নিতে পারি। এই যে কনজুগেশন অফ ভার্ব, এই গো মানে হচ্ছে যাওয়া, এটা হচ্ছে ভার্বের ভি অন ফর্ম। এই গো থেকে ভার্বের ভি টু ফর্ম অথবা যেটাকে পাস্ট সিম্পল বলা হচ্ছে, এটাকে আসছে ওয়েন্ট। এই ওয়েন্ট কোথা থেকে চলে এসেছে? গো থেকে। বলতে পারি ও যে সবসময় ইউজ করার জন্য যেই শব্দ, যেই ওয়ার্ড গুলো আমরা ইউজ করি সেগুলো আমি সবগুলোই ভার্বের ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি এগুলো বলতে পারি স্যার। অনেক ধন্যবাদ, আমি শুনে খুবই খুশি হলাম। দেখেন এই যে বলতে পারেন, এইটা কিন্তু আপনাকে স্পোকেন ইংলিশে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। যদি বলা হয় সে বাজারে গিয়াছে, আমরা সে ইংরেজি জানি হি বা সি, বাজার ইংরেজি জানি মার্কেট, যাওয়া ইংরেজি জানি গো, কিন্তু গিয়াছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, একদমই ঠিক। এই যে এখানে দেখেন পাস্ট পার্টিসিপল অথবা এটাকে ভি থ্রি বলা হয়, ভার্ব থ্রি। কিন্তু এই যে গিয়াছে এইটার ইংরেজি হচ্ছে গন। এই গন শব্দের অর্থ হচ্ছে গিয়াছে। এই গনটা যদি আমরা না জানি, এইটা যদি মুখস্থ না থাকে, ওই বাক্যটা আমরা ট্রান্সলেট করতে পারবো না। অর্থাৎ আমাদেরকে, হ্যাঁ হি হ্যাজ, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হির পরে হ্যাজ বসবে। এখানে যদি সাবজেক্ট আই বা, ইয়েস হি হ্যাজ গন টু বাজার অথবা হি হ্যাজ গন টু মার্কেট। আমরা দেখেন এখানে মেড দিয়ে একটা করতে পারি, এই যে এই জায়গাটা মেড। যদি বলা হয় সে একটা বাড়ি তৈরি করিয়াছে, তারা একটা বাড়ি তৈরি করিয়াছে, অর্থাৎ বাড়িটা কিছুদিন আগে তৈরি হয়েছে, তারা বাড়িতে উঠেছে সম্প্রতি, নতুন বাড়ি এখনো রং করা রয়েছে। তো এইটা কিভাবে করব? তারা একটা বাড়ি তৈরি করিয়াছে, তারা ইংরেজি কি? দে। কি হবে? দে। দে হ্যাভ মেড এ হাউস। এখানে মেড কেন বলতে হবে? কারণ মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিল, আবার এই মেড মানে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ফর্ম, তৈরি করিয়াছে, তৈরি করি আছে। মেড মানে দেখেন, হ্যাঁ প্রত্যেকটার বাংলা কিন্তু আলাদা। মেক মানে তৈরি করা, ভি ওয়ান, ভি টু হচ্ছে মেড তৈরি করেছিল, আর তৈরি করিয়াছে বা তৈরি করা হয়েছে এমন থাকলে মেড, যেটাকে পাস্ট পার্টিসিপল বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো কথা বলার ক্ষেত্রে এই যে আপনি বিষয়গুলো মুখস্থ করেছেন, প্রত্যেকটা 3টি করে ফর্ম, এগুলো আমাদের কথা বলতে গেলে প্রচুর পরিমাণে কাজে লাগবে। তো এই যে জায়গাটা দেখাচ্ছিলাম পাস্ট সিম্পল টেন্সের ভিতরে, দেখেন এখানে কোনো কাজ অতীতে হয়েছিল, বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, নি, নাই এরকম থাকবে। এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস এক্সটেনশন। এই ভার্বের ভি টু মানেই কিন্তু পাস্ট ফর্ম। যেমন সে একটি ছবি এঁকেছিল, এখানে দেখেন ড্র শব্দের অর্থ, হ্যাঁ ড্র শব্দের অর্থ আঁকা, কিন্তু এখানে ড্রিউ দিতে হবে কেন? এঁকেছিল, এটা কিছুদিন আগে করেছিল, কাজটা অতীত হয়ে গিয়েছে। তো এখানে পৃথিবীতে যত পাস্ট টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট, সেই পাস্ট ইনডেফিনিটের গঠন আপনি এইভাবে করতে পারবেন।
কিভাবে? এই যে জায়গাটা প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের ভি টু সব ফর্ম। স্যার যত পাস্ট টেন্স আছে সব জায়গায় ভার্বের টু ফর্ম হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে যত পাস্ট টেন্স, পাস্ট বলতে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, যেমন সে একটি ছবি এঁকেছিল, আমার বাবা গতকাল বাড়ি এসেছিলেন, আমি একটা মোবাইল কিনেছিলাম, আমরা গতকাল পিকনিকে গিয়েছিলাম, সে একটা বাড়ি তৈরি করেছিল, তাহারা মাছ ধরেছিল। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট যখন হবে, সিম্পল পাস্ট যখন হবে, তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন, কি সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। সে একটা ছবি এঁকেছিল, সে একটা গাড়ি চালিয়েছিল, সে ইংরেজিতে কথা বলেছিল, সে একটা ছবি এঁকেছিল, সে একটা কবিতা লিখেছিল, রহিম গতকাল বাজারে এগুলো হচ্ছে গিয়েছিল। হ্যাঁ, ইয়েস। তো এই বাক্যগুলো দেখেন আমরা ইনস্ট্যান্টলি, আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলা করি, এর ভিতরেও কিন্তু আমরা নিজেদের সঙ্গে নিজেরা ইংরেজিতে কথা বলবো। আপনি যখন বাসায় একা একা থাকেন, বা আপনার দেখা যাচ্ছে অফিসে বসে আছেন, বা আপনি গাড়িতে করে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনি নিজের সঙ্গে নিজে বলতে পারবেন যে ইয়েস্টারডে আই বট এ পেন, ইয়েস্টারডে আই বট এ রেড পেন, গতকাল আমি একটা লাল কলম কিনেছিলাম, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস, গতকাল আমি আমার কাকা বা চাচার বাসায় গিয়েছিলাম। তারপর বলতে পারেন ইয়েস্টারডে আই রোট এ পোয়েম, গতকাল আমি একটা কবিতা লিখেছিলাম, গতকাল তারা মাছ ধরেছিল। অর্থাৎ এই যে বাক্যগুলো গত চিহ্নের উল্লেখ বা পাস্ট ইনডেফিনিট যেটা, এটা আমরা এই সূত্র দিয়ে করব। দেখেন এখানে প্রত্যেকটা এই দুনিয়ায় আল্লাহ পাক সবকিছু কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে তৈরি করেছেন। এর পিছনে প্রত্যেকটাই কিন্তু একটা বৈজ্ঞানিক বা একটা মানে সুনির্দিষ্ট নিয়ম এবং কিছু সূত্র অ্যাপ্লাই করা থাকে। কারণ বিনা কার্য হয় না, একটা বাংলা ভাষায় একটা কথা বলা হয়ে থাকে যে কোনো কাজ কিন্তু কারণ ছাড়া হয় না। এই যে পৃথিবীটা ঘুরছে, বা প্রত্যেকটার কিন্তু পিছনে একটা মানে নিয়ন্ত্রিত নিয়ম রয়েছে এবং একজন নিয়ন্ত্রক রয়েছে। অর্থাৎ এলোমেলো ভাবে কোনো কাজ কিন্তু হয় না। আমি কি বোঝাতে চাচ্ছি? আমরা যে কথা বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা পৃথিবীতে যত কথা আছে, সকল কথাকে এই 12 প্রকার টেন্সের ভিতরে আনা সম্ভব। এই 12 প্রকার টেন্সের, সবকিছুই স্যার মধ্যে আছে। ইয়েস, পৃথিবীর সব, আর রুলস মেইনটেইন ছাড়া, রুলস এর বাহিরে যখনই যাবেন বা আমরা যাব বা কেউ যাবে, তখন তাকে সাজা ভোগ করতেই হবে, বা সেই কাজটি কিন্তু সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে না। তো এখানে আমাদের টেন্সের বিষয়টাও কিন্তু তাই। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি, দেখেন এইটা কেন বলা হচ্ছে, আমি বারবার আপনাদেরকে একটি কথা বলি যে এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল এই ল্যাঙ্গুয়েজটা কথা বলা। কেন বলি? কারণ এখানে আমাদের যে সূত্রগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে, এইগুলো যদি আপনি একবার একটু শিখে যেতে পারেন, টেন্সটা ধরতে পারেন, কিছু মডাল সেমি মডালের ব্যবহার, প্যাসিভ ভয়েসের ব্যবহার, এটা যখন একটু পারবেন, তখন দেখবেন যে আপনি কথা বলা শিখে গেছেন। এই জায়গাটা কিন্তু আপনাকে কভার করতে হবে। তো এখানে 12টা টেন্স আমাদের কথা বলার জন্য প্রয়োজন হয় না, এখানে 7টি টেন্স, 6 থেকে 7টি টেন্স জানলেই কিন্তু আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। তো দেখেন এবার আমরা আসি প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা পাস্ট টেন্স দেখেছি, এবার প্রেজেন্ট সিম্পল টেন্সটা কেমন। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, এটা একটু পড়েন তো, কোনো কাজ বর্তমানে। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য কে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। বৈজ্ঞানিক সত্য দ্যাট মিনস সায়েন্টিফিক ট্রুথ, ইয়েস। ইউনিভার্সাল ট্রুথ এন্ড রেগুলার হ্যাবিটস, হ্যাবিটস। অভ্যাস। চিনিবার উপায়। বাংলা ক্রিয়াপদের সাথে রস্বই, রস্বই এ ও ও ও থাকে, হ্যাঁ। এইগুলো যেমন যায়, যাও, যায়। যায়, যাও এরকম হয়ে থাকে। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সাবজেক্ট স্ট্রাকচার হচ্ছে স্যার সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কারণ আই গো টু স্কুল, he goes to school, we play football, the earth moves round the sun rises in the east, he comes here every day. Akbar বাংলা innovates
বাংলা বাংলা ইয়ার ইয়ার, দেখেন আকবর বাংলা সাল চালু করেন, এটা কিন্তু একটা সম্রাট ঐতিহাসিক সত্য। সম্রাট আকবর আমরা বইতে পড়েছি, এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য। আর এই ঐতিহাসিক জি সত্য, স্যার দেখেন এই আকবর যে বাংলা সাল চালু করেন, এটা কিন্তু উনি চালু করে গেছে অনেক আগে। সম্রাট আকবর মারা গিয়েছে শত শত বছর আগে, তারপরও এইটা এখানে লিখেছি সম্রাট আকবর বাংলা সাল চালু করেন। কেন লিখেছি এই জায়গাটায়, দেখেন আমি লিখেছি যে কোন কোন টেন্স গুলা, কোন কোন কাজগুলা প্রেজেন্ট সিম্পল টেন্স হতে পারে। যেমন রেগুলার হ্যাবিট, অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন গোসল করি, আমি প্রতিদিন একটি ডিম খাই, এইগুলা কিন্তু কোনো রেগুলার হ্যাবিট বা কোনো মানে অভ্যাস, রেগুলার অভ্যাস। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এইটা আবার কেমন? সূর্য সব এটা দিন হচ্ছে কিন্তু, সূর্য সকল সূর্যের দিন চতুর্দিকে, হ্যাঁ পূর্ব স্যার, দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। অস্ত বৈজ্ঞানিক যায়। সত্য রয়েছে, হিস্টোরিক্যাল ট্রুথ রয়েছে। বৈজ্ঞানিক সত্য কেমন? যেগুলো পরীক্ষিত সত্য, 2 আর 2 যোগ করলে 4 হয়। এটা কিন্তু সাইন্টিফিক, আমাদের ক্যালকুলেটরে যখন আমরা যোগ দিব, সাইন্টিফিক ক্যালকুলেটরে, আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে এটা যোগ করলেই বেরিয়ে যাবে 3 আর 2 5, 2 আর 2 4, 2 and 2 makes 4। তো এই যে শব্দগুলা, এই যে বাক্যগুলা, এগুলা কিন্তু আমরা বৈজ্ঞানিক সত্য বলি। এটা কখনো পাস্ট টেন্সে হবে না, কখনো ফিউচার টেন্সে হবে না। এগুলো সারা জীবন কিন্তু সাইন্টিফিক ট্রুথ, রেগুলার হ্যাবিট, ইউনিভার্সাল ট্রুথ আর হিস্টোরিক্যাল ট্রুথ, এগুলো হবে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু হবে না। এই যে বলেছি আকবর বাংলা সাল চালু করেন, এই আকবর চালু করে গিয়েছেন বাংলা সাল অনেক আগে, তো এটা তো এইভাবে হওয়া উচিত ছিল, আকবর বাংলা সাল চালু করেছিলেন। নো, এইটা আকবর হচ্ছে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং এই সালটা বাংলা সাল চালু করেছিলেন। এটা যদিও অতীতকালের ঘটনা, কিন্তু এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা ট্রান্সলেট চলছে। এখনো চলছে, একদম ঠিক। এই যে দেখেন সে প্রতিদিন এখানে আসে, এই বাক্যগুলো কখনো পাস্ট টেন্সে হয় না। সে প্রতিদিন এখানে আসে, হি কামস হিয়ার এভরিডে। এখানে কামের পরে এস হয়েছে কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন হি। সিঙ্গুলার নাম্বার। এখানে হি বা কোনো এটা যখন আমরা স্পোকেন ইংলিশ করবো, আমরা যখন আমরা কথা বলবো, তখন আমাদের এইগুলো খেয়াল করতে হবে যে সে প্রতিদিন এখানে আসে। এটা বলার সময় আমাদের অনেকের মনে থাকে না, আমরা বলে ফেলি হি কাম হেয়ার এভরিডে, কিন্তু এটা বলতে হবে হি কামস হেয়ার। সে প্রতিদিন একটি ডিম খায়, হি ইটস অ্যান এগ এভরিডে। এখানে ইটস বলতে হবে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে ব্রেনে, মাথায় খেয়াল রাখতে। হ্যাঁ, কোথায় বলেন? এমনিতে হবে না, এন হবে। হ্যাঁ, এন হবে, কেন হবে? কারণ ওই যে এক শব্দ লিখতে গেলে ওখানে কিন্তু দেখেন ই ডাবল জি, আর ই হচ্ছে কি, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। জাস্ট ভাওয়েল। এই ভাওয়েলের কারণে ভাওয়েলের কিন্তু আগে এখানে, এন হয়। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা দেখবো। এটা ভাওয়েলের আগে, এটা হচ্ছে যেমন আর্টিকেলের হচ্ছে চ্যাপ্টারটা। ব্যতিক্রম হচ্ছে স্যার এইচ, এইচ এর জায়গায় অনেস্টের জায়গায়ও স্যার এন হয়। একদমই ঠিক, হ্যাঁ। যেমন দেখেন ওখানে এইচ কিন্তু, যেমন অনেস্ট, এইচ ও এন ই এস টি। রুলটা জানার জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। দেখেন এই যে অনেস্ট শব্দটা, এটা প্রথমে এইচ লিখেছে, এটা কনসোনেন্ট একটা সাউন্ড, কিন্তু এই অনেস্টের আগে এখানে এ না বসে এখানে কিন্তু এন বসবে। কেন এন বসবে? কারণ এই যে এইচ এর উচ্চারণ হ না হয়ে, উচ্চারণটা এই হ্যাঁ, অর্থাৎ এখানে আর্টিকেলের রুল অনুসারে বলা হচ্ছে কি, কোন শব্দের প্রথমে যদি এইচ থাকে, কোন শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং এই এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো হয়, এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো, আমরা কিন্তু কখনো বলি না হি ইজ, আমরা বলি না হি ইজ অ্যান হনেস্ট ম্যান, এটা বলি অনেস্ট। এটা আমরা কি বলি? অনেস্ট। ও। হুম, অর্থাৎ এই অনেস্ট শব্দের অর্থ হচ্ছে সৎ। তো এই জায়গাটা আমরা খুব একটু খেয়াল করব যে এইচ এর উচ্চারণ হ না হয়ে যখন অ এর মতো হয়, তখন কিন্তু আমাদেরকে এ দেওয়া যাবে না, এন দিতে হবে। তো এর এমন আরো অনেক রুল আছে, এটা আমরা আর্টিকেলের চ্যাপ্টারটা যখন পড়বো তখন দেখবো। এগুলো আমাদের জানতে হবে, না জানলে কিন্তু অনেকেই বলে ফেলবে যে হি ইজ এ অনেস্ট ম্যান, কিন্তু এটা ভুল হয়ে গেল, গ্রামেটিক্যালি ইটস রং। রাইট অ্যান্সার কি হবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আকবর বাংলা সাল চালু করেন, দেখেন এগুলো দেখে ফেলেছি। এর গঠন প্রণালী কি হবে? খুবই সহজ। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের ভি অন ফর্ম বসাতে হবে, তারপর এক্সটেনশন বসাতে হবে। কি বসাতে হবে? এক্সটেনশন। এবার দেখেন ফিউচার সিম্পল টেন্স, এটাও কিন্তু খুবই সহজ। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বুঝালে, এই যে হবে, আমি আগামীকাল স্কুলে যাব, সে একজন ডাক্তার হবে, আমার বাবা আগামীকাল বাড়ি আসবে, আমি একটা কবিতা লিখবো, আমি রাত 10টার সময় ভাত খাবো। এই যে বাক্যগুলো, অর্থাৎ সময়টি, সাবজেক্টের পরে ওই যে
ইয়ে হবে শ্যাল উইল। হ্যাঁ, সাবজেক্টের পরে শ্যাল উইল বসবে। এই যে দেখেন এই জায়গাটা লেখা রয়েছে যে সাবজেক্টের পরে পার্সন অনুসারে শ্যাল বা উইল বসাতে হয়। পার্সন অনুসারে কি বসাতে হয়? শ্যাল বা উইল। শ্যাল কিন্তু শ্যাল বা উইল, কিন্তু আধুনিক গ্রামার অনুসারে দেখা যাচ্ছে কি, দেখবেন, উইলের ব্যবহার হ্যাঁ বেশি হ্যাঁ, স্যার। আপনার ওখানেও কিন্তু দেখবেন ওই যারা সাদা চামড়ার ইংরেজ যারা রয়েছে, নেটিভ স্পিকার যারা, ওরা কিন্তু শ্যালের ব্যবহারটা খুবই কম করে, উইলের ব্যবহার বেশি করে থাকে। বলে যে আই উইল স্যার, গো টু ঢাকা টুমরো। সে, একটা জিনিস আমি সম্মুখীন হই, সেটা হচ্ছে আমরা যে স্যার ইংরেজ গুলো যে গ্রামাটিক্যাল মেনটেন করে ইউজ করছি এরা কিন্তু সেন্টেন্স, তা করে না। এখানে স্যার না, আমাদের যেমন স্যার কিছু চলতি ভাষা আছে না স্যার, হুম হুম। এখানে ওরা সেই ভাষায় মাঝে কথা বলে অনেকেই। হুম, এটা ধরতে স্যার খুব অসুবিধা হয় মাঝে দেখেন, মাঝে। এটা যেমন আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মার্কেট, এটা আপনাকে দেখাবো। আমি আপনাকে আজকে এখন একটা শীট দিব। এটা হচ্ছে ওই যে আপনি বললেন যে চলতি উচ্চারণ। তো আসলে আমাদের দেশেও, আপনাদের এই দেশের মানে গ্রামের বাড়ি কোথায়, সিলেট নাকি ঢাকা? আমার গ্রামের বাড়ি স্যার শরীয়তপুর, শরীয়তপুর, আচ্ছা, থ্যাংক ইউ। তো ঢাকার পাশে হ্যাঁ, শরীয়তপুর। মাদারীপুর, বলতে স্যার। হ্যাঁ শরীয়তপুর, জাজিরা, মুন্সিগঞ্জ, যাই হোক। তো দেখেন হুম হুম আপনার এলাকায় কিছু আঞ্চলিকতা কিন্তু রয়েছে। ওখানেও কিন্তু হুম ওরা, হুম। যেমন এই যে একটা সেন্টেন্স বললাম, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে চাই, এই ওয়ান্ট, এই ওয়ান্ট কে কিন্তু ওরা ওয়ান্না বলে, গো কে, গোয়িং কে স্যার, গন্না। স্যার গো, ইয়েস, আই আই ওয়ানা গনা গো। গো, তো মানে গো মানে গনা গো এরকম স্যার বলে। গনা গো, হ্যাঁ। আই অ্যাম গনা গোয়িং, গনা একটু স্যার ইউজ আই অ্যাম করে। গোয়িং টু মার্কেট বলে আই গন্না মার্কেট। অর্থাৎ এখানে কিন্তু ইয়া, ওদের ওই জিনিসগুলা, ইয়েস, ওরা ইয়া বলে। এগুলো দেখবেন আস্তে আস্তে আপনি পেরে যাবেন। এবং সব থেকে বড় কথা, এই যে গ্রামার তারপরে জেনে, আর উচ্চারণটা স্যার করেই না হ্যাঁ, বলতে গেলে। কোনটার উচ্চারণ? আর আর, হ্যাঁ, আগের আরের উচ্চারণ, উচ্চারণটা খুব ঠিক ঠিক, যেমন ফোর, ওরা কিন্তু ফো বলে, ফাদার ওরা কিন্তু কম ফাদা, বলে। ফাদা, হুম। হ্যাঁ, ফোর, ফোর কে ফো বলে। আমি দেখেছি এই যে আমরা স্পিকিং শুনি তো, লিসনিং এটা প্র্যাকটিস করি তো, আসলে এগুলো আপনিও পারবেন শুনতে শুনতে। এবং এই যে সর্বোপরি বড় কথা, করতে পারি এখন অ্যাভেলেবেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই। কিছু আছে স্যার যেগুলো আমার ধরতে অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা আস্তে আস্তে আরো সহজ হয়ে, যেমন আগে আমরা মনে করেন ওদের তো মাদার ল্যাঙ্গুয়েজ, ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, কিন্তু আমাদের ব্রেনে হুম তো একটা ভাষা অলরেডি সেট করে দিয়েছে। আমরা ছোটবেলায় যখন মায়ের গর্ভে ছিলাম সেই সময় থেকেই কিন্তু আমরা মাতৃ মুখে শুনেছি যে বাবা, মা, এইটা ভাত, এইটা কলম, তাই না, এটা হাত, এটা চোখ। তো আমাদের ব্রেনে কিন্তু অলরেডি বাংলা ভাষাটা সেট করা আছে। দেখবেন রাতের বেলায় আপনি আমেরিকাতে থাকেন আর কানাডাতে থাকেন, যে দেশেই থাকেন, আপনি স্বপ্নটা কিন্তু বাংলা ভাষায় দেখেন। আপনি যখন স্বপ্ন জি দেখেন, স্যার। হ্যাঁ, আমাদের কেন দেখি, কারণ আমাদের রক্তের সঙ্গে মিশে আছে কিন্তু এই বাংলা ভাষাটা। তো এই বাংলা ভাষাটা শিখেই আমাদের ইংরেজি শিখতে হবে। আমরা বিড়াল ইংরেজি মানে বিড়ালের বাংলা ক্যাট, অর্থাৎ ক্যাট মানে বিড়াল, আমরা কিন্তু এইভাবে শিখবো যে যদি বলি বলো তো বিড়ালের ইংরেজি কি, ক্যাট, তাহলে কুকুরের ইংরেজি কি, ডগ। আমরা বাংলা থেকে কিন্তু সব। ইংরেজি শিখি। তো আমরা হুম হুম। যেহেতু বাঙালি মানুষ, তো আমরা আগে বাংলা গ্রামারটা এবং বলে ফেলি, তা তো বুঝবে না আমি যে ভুল বলতেছি। একদমই ঠিক, একদম ঠিক বলেছেন, হ্যাঁ হ্যাঁ। হুম 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 কিন্তু স্যার, হুম। আমাদের ইংরেজিটা ঠিক ঠিক এইটা ঠিক। হুম আমি অন্য দেশে, হুম। এখানকার নেটিভ না, আমার ইংরেজিটা এরকমই ওরা মনে করে এটা। এই একদমই ঠিক, এবং ওরা কিন্তু ওটা ওইভাবে চালিয়ে নেয়, ওটা বুঝতে পারে। হুম, হ্যাঁ ওরা বুঝতে পারে স্যার, বুঝতে পারে। আমার কথা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবং ওরা দেখবেন মাঝে বেশি। মাঝে হুম হুম ওদের বুঝতে একটু অসুবিধা হয়, সেই হুম। ক্ষেত্রে আবার রিপিট করতে হয় স্যার, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং ওরা কিন্তু অনেক ফ্র্যাঙ্ক, আপনি না বুঝতে পারলে সরি বললে ওরা আবার, বা রিপিট প্লিজ এটা বললে আবার বুঝিয়ে দেয়, আবার বলে দেয়। হুম এবং হুম আপনিও যখন বুঝবেন না ওদের কাছে বললে, ওরা কিন্তু রাগান্বিত হয় না, ওরা বলে দেয়, বুঝিয়ে দেয়, ওরা বুঝতে পারে যে, স্যার হুম, এখানে তো হুম, নেটিভ, আমরা যে চাকরি করি স্যার, এখানে নেটিভ আর অন্য অন্য দেশের সব সমান স্যার। কারণ সমান। কি, এখানে তো নেটিভরা খুব কম স্যার। যেমন আমার স্কুলে আফগানিস্তান আছে, ইরানি আছে, তারপরে উজবেকিস্তান, লুসিয়ানা, আমেরিকান, সব মিলানো, মেক্সিকানরা অনেক স্যার। অনেক, হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা তো হুম আমেরিকার হুম। পাশেই একটা সব কান্ট্রি, মিলানো মেক্সিকো। স্যার, বিভিন্ন মেক্সিকো, দেশ মিলানো। হ্যাঁ একজন হ্যাঁ। আছে ব্যাংককের, ছোটবেলা ব্যাংককের, থেকে এখানে থাকে, আচ্ছা আচ্ছা। সুতরাং প্রবলেম হয় না। আচ্ছা, তো ওখানে আপনাদের যে ইয়েটা মানে স্কুলটা, এখানে স্টুডেন্ট সংখ্যা কেমন, যে স্যার ফাইল? রাখে হুম তার, আপনি 50,000 টাকা দিয়ে আমার এই যে পেনশনের কাজ, আমি যেহেতু উপস্থিত নাই, হুম হুম। কোনোভাবেই দিবে না স্যার আমার চেক। 50,000 টাকা দিচ্ছে আমার হাজবেন্ডে। দেখছেন, একটি দুইটি টাকা না, অনেক টাকা, 50,000 টাকা যেটা ছাড়ানো লাগছে।
কারণ তার তো চলে আসবে, গত হুম সপ্তাহে কাজ শেষ হয়েছে, হুম হুম উপায় হুম নেই। শেষ সাথে ভিডিও কলে কথা বলে হুম বলছে আপনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। এখন আমি তো বলতে পারি না আমি যে বিদেশে আছি। হুম হুম তখন শেষ পর্যন্ত উপায়ন্ত না দেখে আমার হাজবেন্ড বলছে যে ও আসতে পারবে না, ও বিদেশে আছে। হুম তখন তো টাকা দাবি কইরা বসছে। তখন স্যার 1 লাখ টাকা দাবি করলেই বা না দেওয়ার উপায় আছে? ওরা আবার চেক দিবে না, চেক রেডি হয়ে গেছে, চেক দিবে না। হুম হুম আগে বলছে কেন আসেন উনি, কেন আসেন, আসবে আসবে আসবে, হ্যাঁ এরকম বলছে। এখন শেষে দেখে যে না আসার কোনো উপায় নেই, তখন স্যার উপায় নেই। তখন আমার হাজবেন্ড আবার করছে কি, ওটার সাথে ওই যে একটা বালাম বই থাকে যেটার মধ্যে নাম লিখতে হয়, হুম বলছে আমার ওটাও দিয়ে দেন। দিয়ে দিছে, পরে ও আগে লিখে ফেলছে। এখন তো দিয়ে দিছে, ওদের একটা ফল্ট না হুম হুম যে মানুষ নাই যারটা তাকে দেয় নাই, এটা ওরা না দিয়া পারে নাই শেষে, মানে তো ওরাও ফল্টে পড়বে। একদমই ঠিক। আচ্ছা, তো অনেক কথা মানে জানলাম পরে বছর করতে পরবর্তীতে। হুম হলে হুম। আর পাঁচ আচ্ছা, দেশে আবারও টাকাটা কথা দিই। হবে আপনার। এইগুলো খুব ভালো লাগলো জেনে, আমেরিকার সম্পর্কে জানলাম অনেক কিছু। এটা আমাদের জানার প্রয়োজন আছে, কারণ কি আমরা এখন হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিজেন হতে চাই সবাই এখন। গ্লোবালাইজেশনের যুগ, এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকেও মন তৈরি করতে হবে যে আমরা এইসব দেশে ঢুকতে পারি কিনা, আমরা লেখাপড়ার মাধ্যমে বা কোনো ভিসার মাধ্যমে। এটা অনেক ভালো লাগলো। এবং ওরা আমাদের থেকে যে অনেক উন্নত, কেন উন্নত তার কারণ হচ্ছে এটা, ওরা শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমরা বাঙালিরা, না বিশেষ করে আমরা বাংলাদেশি যারা থাকি, আমরা যদি চিন্তা করি যে আমার তো কিছু গোছানো হয়ে গেছে টাকা পয়সা, আমি আর কাজ করে কি করব, তখন আমরা কিন্তু অলস সময় পার করি। কিন্তু ওখানে ধনী গরিব সবাই কিন্তু প্রচুর কাজ। ওই যে বললেন যে একজন স্কুলের হেড টিচার, সেও বাথরুম পরিষ্কার করতেছে। আসলে এটা খুব ভালো লাগে। তো দেখেন, আজকে আমরা পড়ার জায়গাটা আরেকটু শেষ করে নিই। এখানে মডার্ন গ্রামার অনুযায়ী আমরা শ্যালের জায়গায় সব জায়গায় উইলের ব্যবহারটা করব। দেখবেন ওদের ওখানেও কিন্তু ওরা উইলের ব্যবহারটা খুব পরিমাণে করে থাকে। উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন, অর্থাৎ আমরা এটা বলতে পারি সাবজেক্ট প্লাস উইল, শ্যালটা আর বলবো না, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। এখানে সাবজেক্টের পরে ওই যে উইল বসেছে, আর এখানে ভার্বের ভি ওয়ান ফর্ম বসে, আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। এই বাক্যটাকে যদি আমি পাস্ট টেন্স করতে চাই, পাস্ট ইনডেফিনিট, তখন কি হবে? এই উইল বাদ দিতে হবে, আর স্পিকের জায়গায় আই এটাকে, স্পোক ইন ইংলিশ। ইয়েস, আই স্পোক ইন ইংলিশ, অ্যাবসলিউটলি রাইট। হি উইল প্লে ফুটবল, এটাকে যদি হি প্রেজেন্ট প্লেড টেন্সে, ফুটবল। এটাকে যদি পাস্ট টেন্সে করতে চাই হি প্লেড ফুটবল, আর এটা প্রেজেন্ট টেন্সে যদি করতে চাই হি প্লে ফুটবল, কিন্তু এখানে এস হবে, হি প্লেস ফুটবল, যেহেতু বাক্যটা প্লেজ প্রেজেন্ট ফুটবল, হি ইনডেফিনিট টেন্স। হ্যাজ বা ইয়েস। হুম। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই যে সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, কিন্তু যদি বলি সে ফুটবল খেলে না, তখন কি হবে? তখন হি ডাজ হি নট, ডাজ। হ্যাঁ, হি ডাজ নট প্লে ফুটবল, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন হলে এখানে ডাজ আসে। আর যদি বলি আমি ফুটবল খেলি না, তখন আই ডু নট প্লে ফুটবল। আই ডু নট প্লে তো ফুটবল। আমি এই ডু নটটাকে লং ফর্মে না বলে শর্ট ফর্মে বলা যায়, আই ডোন্ট প্লে ফুটবল। আই ডোন্ট প্লে ফুটবল। দেখবেন নেটিজেনরা ওরা কিন্তু সবসময় ডোন্ট, ওরা লং ফর্ম ব্যবহার করেন, ওরা সবসময় ওই যে আপনি বলছেন শর্ট ফর্মটাই কিন্তু ব্যবহার করে। যেমন ওই যে আমরা যদি মনে করেন বাঙালি কেউ যদি সময় জানতে চাই, আমরা একটা বড় ট্রান্সলেশন জুড়ে দিই যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অর্থাৎ এখন সময় কত। কিন্তু দেখবেন নেটিভ স্পিকার যারা, ওরা এক বাক্যে ওরা সহজে বলে যায় টাইম প্লিজ, টাইম প্লিজ, অর্থাৎ দয়া করে হ্যাঁ সময়টা হ্যাঁ। একটু বলুন, টাইম প্লিজ। তো আমরা এই বাক্যটাকে অনেক লম্বা করে ফেলি, কি বলি? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অর্থাৎ আপনার হাতের ঘড়িতে এখন সময় কত। এত বড় বাক্য কিন্তু ওদের বলার কোনো সময় থাকে না, ওরা যত সংক্ষেপে পারে সংক্ষেপে কথা বলে, টাইম প্লিজ। বয় যে আপনি প্রথমেই যে কথাটা বলছিলেন, আজকে তো লম্বা সময় কথা হলো, আপনি বলছিলেন যে ওরা কিন্তু ওই আঞ্চলিকতা বা ওরা ওই ছোট ছোট বলে, ওরা গ্রামার মেনে কিন্তু কথা বলে না। দেখবেন কথা বলার সময়, হুম, ওই যে আই এম ইটিং রাইস নাও, ওরা বলে ইটিং রাইস নাও, বা ইটিং রাইস নাও, ইটিং রাইস। এই যে আমি এখন ভাত খাইতেছি, এটা অত বড় না বলে বলে যে ইটিং রাইস নাও বা ইটিং রাইস নাও। এরকম স্যার খুব ছোট ছোট করে ছোট সংক্ষিপ্ত ছোট করে করে। সংক্ষিপ্ত বলে, এটা দেখবেন কিন্তু কোনো গ্রামারও এটা থাকে না। তবে গ্রামারটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমাদের তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি না, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হুম। ইংরেজি। এই যে আমাদের গ্রামার, ইংরেজি গ্রামার এটা স্যার জানা থাকলে, ইংরেজি গ্রামারটা জানা থাকলে আমাদের জন্য সুবিধা, বলতে এবং অবশ্যই লিখতেও অবশ্যই, সুবিধা। দেখবেন আপনি যখন ইংলিশে কোনো রিপোর্ট বা কোনো লেটার লিখছেন বা কোনো অ্যাপ্লিকেশন, তখন আপনাকে স্কুল থেকে আপনাকে বললো যে আপনি 5 দিনের ছুটি নিতে চান, তো রাইট অ্যান অ্যাপ্লিকেশন হেয়ার, এখানে একটা দরখাস্ত লিখুন। তো তখন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন লেখার যে নিয়ম রয়েছে, এই নিয়মটা ফলো করে, গ্রামারের নিয়মগুলো ফলো করে, সেন্টেন্স কারেক্ট করে কিন্তু এই লেটারটা লিখতে হবে, অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। আদারওয়াইজ তারা কিন্তু এটা সাবমিট করবে না, মেনে নিবে না। তার জন্য কি করতে হবে? আমাদেরকে গ্রামারটা শিখতে হবে। ওরা কিন্তু যেমন আমরা ছোটবেলায় শুনে শুনে বাংলা শিখেছি, ওরাও কিন্তু ওই যে ছোটবেলায় দেখবেন আপনার স্কুলে ছোট্ট একজন শিশু, সেও কিন্তু তার মায়ের মুখে বাবার মুখে শুনে শুনে শিখতেছে।
তো এখানে কিন্তু জাস্ট এইভাবে আমাদেরকে, এই যে দেখেন আই এর পরে এখানে লিখেছি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। এটা একবার জানা হয়ে গেলে তো আমরা এই নিয়ম দিয়ে ফিউচার ইনডেফিনিটের শত শত বাক্য তৈরি করতে পারবো। আর তো আমি ইংরেজিতে কথা বলবো, তুমি ফুটবল খেলবে, তারা স্কুলে যাবে, সে একটা বাড়ি তৈরি করবে, সে আগামীকাল আমাদের বাড়িতে বেড়াতে আসবে, আমরা আগামীকাল নিউ ইয়র্ক যাব। এই যে শব্দগুলো এখানে কি, উইল গো টু নিউ ইয়র্ক টুমরো, এই শব্দগুলো আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে ব্যবহার করবো। আর ফিউচার ইনডেফিনিটের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বি ওয়ান প্লাস এক্সটেনশন। তো এইবার আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করি। আমরা এখানে যে আচ্ছা, যাওয়া। তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী দিন আবার আমরা এই জায়গা থেকে যেখান থেকে শেষ করলাম এখান থেকে শুরু করব। আর আপনি হচ্ছে আচ্ছা 0920920694174, এটাতে আপনি একটু নক দেন, নক দিলে আমি আপনাকে একটু কিছু পাঠাই দিচ্ছি এখানে, এই গ্রুপেও দিব, প্লাস আমার এই হোয়াটসঅ্যাপটা একটু নক দিবেন 0920694। ঠিক আছে? আচ্ছা এই যে এখানে দেখেন আমি লিখে দিয়েছি। এবং এই যে আজকের যে বিষয়টা, এটা আমি রেকর্ড ক্লাসটা এখন পাঠিয়ে দিচ্ছি এবং পিডিএফটাও দিব, আপনার অবসর সময় এটা একটু দেখবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আর আমার এটা একটু নোট দেন। হ্যাঁ, ধন্যবাদ।